রিপাবলিক বাংলায় আরও একবার আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। চা আড্ডার খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া এবং আমার সঙ্গে রয়েছে পৌলমী। আজ মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো বা যেদিকে আমরা নজর রাখবো, দেখুন শুধু আমরা নয়, প্রত্যেকটা দিন হয়তো বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনারা দেখেছেন, নজর রেখেছেন। সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে অথবা হয়তো টিভি পর্দায় আপনাদের নজর থাকে বা ছিল। গতকালে যে ঘটনা ঘটেছে আমরা জানি, ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। শপথ নিয়েছেন, অর্থাৎ প্রধান হিসেবে দায়িত্বভার এই মুহূর্তে যিনি কাঁধে তুলে নিয়েছেন সেই নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এবং সবথেকে বড় বিষয়, তিনি এই দায়িত্বভার গ্রহণ করবার পর যেটা সবথেকে বড় বিষয় ছিল যে এবার তাহলে বাংলাদেশে শান্তি ফিরে আসতে চলেছে। তো তার কারণ আমরা দেখেছি, যখন সেনারা পৌলমী সে দেশের দায়িত্ব নিয়েছিল, যখন সদ্য পদত্যাগ করে একবারে দেশে ছেড়ে বেরিয়ে এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক সেই মুহূর্তে সেনারা তারা বলেছিলেন যে এবার দেশে শান্তি ফিরে আসবে। যে ছাত্র আন্দোলনের নাম করে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ, পরবর্তী সময় আমরা দেখেছি কিভাবে সেখানে কার্যত হিংসা হয়েছে, কিভাবে সেখানে নির্মম অত্যাচার চালানো হয়েছে সংখ্যালঘুদের ওপরে, সমস্ত কিছু আমরা দেখেছি। আমরা সেটা নিয়ে বহুবার আলোচনাও করেছি। কিন্তু বিষয়টা একটা জায়গায় যে গতকালের শপথ গ্রহণ এবং একজন অত্যন্ত সংস্কৃতি মনস্ক, অত্যন্ত শিক্ষিত একজন ব্যক্তি যিনি নোবেলে জয়ী করেছেন, তার হাতে এই মুহূর্তে দেশের দায়িত্বভার। সুতরাং কোথাও গিয়ে এই প্রশ্নটা আসছে, এবার তাহলে যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, পীড়িত হয়েছেন, তাদের দিকে এবার তাহলে নজর পড়বে তো? একদমই তাই। যে প্রশ্নটা বারবার উঠে আসছে, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি যে একটা সম্প্রদায় তারা কোথাও গিয়ে কোন ঠাসা হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, এই অভিযোগটা বারবার উঠে আসছে। তবে আমরা প্রথমেই দেখেছিলাম যখন সেনাপ্রধান তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি স্পষ্ট বলেছেন যে বাংলাদেশে শান্তি ফিরবে। ওয়াকারুজ্জামান তিনি বারবার বলেছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হবে, সবাইয়ের মত নিয়ে সেই সরকার গঠন হবে। তবে যে নামটা বারবার উঠে এসেছে মোহাম্মদ ইউনুস, যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন, তাই তার হাতে যখন এই দেশের দায়িত্ব যাচ্ছে, তখন অর্থনীতির যে টালমাটাল পরিস্থিতি, সেই পরিস্থিতির উন্নতি হবে এবং সেখানকার যে মানুষেরা, যে শ্রেণীটা অবহেলিত হয়েছেন, তারাও খানিকটা শান্তি পাবে, এমন আশার কথা বারবার কিন্তু উঠে আসছে তনয়া। এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও স্পষ্ট করেছেন যে বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি, কেননা সেখানেই নতুন এক সূর্যের আলো তৈরি হচ্ছে। হাসিনার পদত্যাগের 3 দিনের মধ্যেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিতেই বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করবার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ইউনুসকে শুভেচ্ছাও জানিয়েছেন নরেন্দ্র মোদী। দেখুন। আন্দোলনের নামে বাংলাদেশে জিহাদিদের ধ্বংসলীলা দেখেছে বিশ্ব। পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এবার গঠন করা হলো অন্তর্বর্তী সরকার, যার প্রধান হলেন মোহাম্মদ ইউনুস। আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা। হিংসার শুরু থেকেই আক্রান্ত হয়েছেন বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। নতুন সরকারের শপথ নেওয়ার দিনই মোহাম্মদ ইউনুসকে হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয়ীকেই দায়িত্ব নিতে হবে এবং নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করে বললেন যে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস তিনি জামাত বা বিএনপিকে এটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিক। তার কারণ ভারত কিন্তু এটা অবজার্ভ করে যাচ্ছে, ভারত কিন্তু মনিটর করছে এবং ভারত দেখছে যেভাবে হিন্দুদের ওপর সেখানে নির্যাতন হচ্ছে। বিভিন্ন রিপোর্টস আসছে, বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যারা বাংলাদেশের যারা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তারাও লিখেছে। সুতরাং হিন্দুদের এক্ষেত্রে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দেওয়া হলো যে তারা একা নয়। সোশ্যাল মিডিয়ায় ইউনুসকে শুভেচ্ছাও জানিয়েছেন মোদী। পাশাপাশি দু দেশের মানুষের শান্তি, সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এখনো পদ্মাপাড়ে অশান্তির আবহ, চলছে জিহাদিদের তাণ্ডব। নতুন সরকারের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে কি শান্ত করতে পারবেন ইউনুস? সুরক্ষিত থাকবেন কি হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষজন? রিপাবলিক বাংলা।
আমরা সেই ছবিগুলোই দেখালাম আপনাদেরকে এবং একই সঙ্গে যাতে এই সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব হয় সেই বার্তা কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং একই সঙ্গে আমরা জানি, আমরা আশা রাখি যিনি দায়িত্বভার নিলেন অন্তর্বর্তী সরকারের, সুতরাং তিনিও হয়তো এই বিষয়টির দিকে বিশেষ আলোকপাত করবেন। আমরা আজ আলোচনা এগিয়ে নিয়ে যাব মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে যা বাংলাদেশের অবস্থা রয়েছে এবং সেই সমস্ত বিষয়ে কোথাও গিয়ে যদি আমরা একটা জায়গায় রাখি, তাহলে পৌলমী একটা ব্যাপার থাকে নতুন আলো এবং সেই আলোর দিশা দেখানো, সেটা দেখাতে আজ নতুন আলোর দিশা এই কথাটা বারবার বলতেই হচ্ছে। কেননা বাংলাদেশের যে পরিস্থিতিটা আমরা দেখলাম, যে হাসিনা সরকারের পতনের পর যেভাবে ডামাডোলের পরিস্থিতি এবং তারপরে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়া, তারপরে অন্তর্বর্তী সরকার, মানে সব মিলে একটা প্রেক্ষাপটের দারুণ পরিবর্তন হয়ে গেল। আর তার মাঝে একটা ভেতরের যে অন্ধকার দিকটা সেটাও কিন্তু সামনে এলো, তাই নিয়ে আমরা আলোচনা করব। একদমই তাই। আর যারা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে এই আলোচনায়, অর্থাৎ এই স্টুডিওতে, পরিচয় করে দিই। আমরা একদম ডান দিকে রয়েছেন রাজগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, আপনাকেও স্বাগত জানাই। এবং রাজু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক কর্মী, আপনাকেও স্বাগত জানাই। শাসক দলের পক্ষ হয়ে আপনি বক্তব্য রাখবেন। প্রথমেই আমি একটুখানি আসি রাজগোপাল বাবু আপনার কাছে। বারংবার আমরা এই বাংলাদেশ নিয়ে যখন আলোচনা করেছি তখন বেশ কিছু বিষয় সামনে এসেছে, যার মধ্যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময় তার রূপরেখা সম্পূর্ণভাবে অন্যদের হাতে চলে যাওয়া, যেভাবে কট্টরপন্থীরা তারা বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, এমনকি বঙ্গবন্ধুর যে মূর্তি আবক্ষর রয়েছে সে সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে। যেই ছবিগুলো দেখেছি তা নিয়ে আর নতুন করে আজ বলবার কিছু নেই, নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে। কিন্তু গতকাল যেভাবে শপথ বাক্য পাঠ করানো হলো একজন নোবেল জয়ী অর্থনীতিবিদকে, কোথাও কি মনে হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি এবার হয়তো একটু অন্যরকম হবে? হ্যাঁ, দেখুন, যে ইন্টারিম গভর্নমেন্ট, তার যে অ্যাডভাইসারি বোর্ড, তার চিফ অ্যাডভাইসার, তাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু প্রাইম মিনিস্টার। উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন 2006 সালে, মোহাম্মদ ইউনুস। এবং যে 16-17 জন, কোথাও দেখছি 13 জন, কোথাও 16-17, আমি ঠিক জানি না, বোধহয় 3 জন বোধহয় ছিল না, তারা শপথ নিয়েছে। মোটামুটি স্বচ্ছ, মানে পরিচিত নাম সুপ্রদীপ চাকমা, তিনি একজন সিভিল সার্ভিস অফিসার, চিটাগং হিল ট্র্যাক্টের লোক, মাইনরিটি মানুষ, তাকে রেখেছে। একজন বিধান রায় বলে, তার সঙ্গে আমার তার কোনো পরিচিতি ছিল, জানলাম উনি একজন সাইকিয়াট্রিস্ট, ময়মনসিংহের লোক, ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউটে আছেন। যাই হোক, মোটামুটি স্বচ্ছ মানুষদের নিয়েছে। কিন্তু বুঝতে হবে এটা আর্মি করেছে, কোনো নির্বাচনের মাধ্যম দিয়ে এরা আসেনি, আর্মি এটা সেট আপ করেছে। যদিও এটা খেয়াল রাখতে হবে যে শেখ হাসিনা, ছাত্রদের মধ্যে থেকেও তো দাবি সেটাই ছিল, ছাত্রদের দাবি ছিল, হ্যাঁ সেই দাবি ছিল, এবং দুজন ছাত্র নেতাকেও ঢুকিয়েছে। আমি পরে ছোট্ট করে আমি বলে দিচ্ছি, সবাই এত বলবে, আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। যদিও এই বাংলাদেশে প্রথমে যখন মিলিটারি শাসন বারবার আসে, তখন ইন্টারিম গভর্নমেন্ট মাঝে মধ্যে হয়েছে নির্বাচনের সময়, কিন্তু পরবর্তীকালে 13th কনস্টিটিউশনের 13th অ্যামেন্ডমেন্ট করে বেগম জিয়ার কেয়ারটেকার গভর্নমেন্টের একটা প্রভিশন রেখেছিলেন। কিন্তু 15th অ্যামেন্ডমেন্ট যখন শেখ হাসিনা করলেন, সেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো পারমিশন নেই, কেয়ারটেকার গভর্নমেন্ট তুলে নিলেন। তার মানে এখন যে গভর্নমেন্টটা হচ্ছে আইনের দিক থেকে তার কোনো স্বীকৃতি নেই। যাই হোক, বাংলাদেশে বোধহয় প্রয়োজন লাগে না, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু মূল জায়গায় ফিরে আসি, সেটা হচ্ছে যে আর্মি তৈরি করেছে এবং মোহাম্মদ ইউনুস উনি বলেন সেকেন্ড রেভলিউশন, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। ঠিক, তার মানে এই যে নারকীয় হত্যালীলা যা ঘটেছে, ছাত্র আন্দোলন আমিও মনে করি প্রয়োজন ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন ছিল, যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল, যে নৃশংস ভিডিওর চিত্র সারা পৃথিবী দেখছে, এবং পার্টিকুলারলি হিন্দুদের উপরে যে ধরনের অত্যাচার করছে, আবার রক্তহীন হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাকে যদি রেভলিউশন বলেন, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলেন, তাতে আমাদের সন্দেহ হয় যে ওনারা কি চাইছেন। এখন তাহলে একটা প্রশ্ন, রাজাগোপাল বাবু আপনি যেমনটা বললেন, এখানে একটা প্রশ্ন আসে, তাহলে 71 থেকে 75 সাল, সেই সময় কি স্বাধীনতা আসেনি? তাহলে মুক্তিযুদ্ধ বলে যেই যুদ্ধের কথা আমরা শুনে থাকি, যেখানে জয়ের স্বাদ পেয়েছিল বাংলা বলে থাকি, যেখানে আলাদা একটা রাষ্ট্রের পরিচয় পেয়েছিল বাংলাদেশ আমরা বলে থাকি, তাহলে সবটাই কি ভিত্তিহীন, সবটাই মিথ্যে? হ্যাঁ, দেখুন, মানে বিপ্লব মানেই তো একটা জিনিস যেটাকে মেনে নিয়েছে মানুষ, তাকেই পরিবর্তন। এখন
বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটা সেকুলার কনসেপ্টের উপর ভিত্তি করে। ভারতবর্ষের বিরাট কন্ট্রিবিউশন ছিল, ইন্দিরা গান্ধী বিরাট রিস্ক নিয়ে সারা দুনিয়া যখন পক্ষে ছিল না, আমরা জানতে হবে আমরা প্রথম তাদের রিকগনিশন দিই বাংলাদেশ স্বাধীন স্টেটে। চায়না দিয়েছে 6 মাস পরে আমাদের থেকে বাংলাদেশকে রিকগনিশন দিয়েছে। আমেরিকাও 7th ফ্লিট পাঠিয়ে ভয় দেখাবার চেষ্টা করেছিল। আমাদের প্রধানমন্ত্রীর অত্যন্ত বীরত্বের সঙ্গে বাংলাদেশে সাহায্য করেছিলেন, স্বাধীনতা এনে দিয়েছিলেন। মুজিবুর রহমান কৃতজ্ঞ ছিলেন, উনি সেই সব জানিয়েছেন। কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ ইস্ট পাকিস্তান বা যখন ভারত অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ছিল, সেখানে আমরা দেখেছি যে এক ধরনের হিন্দুদের উপর আক্রমণ শুরু চলছে। 1901 সালে যেখানে 34% হিন্দু ছিল, তারপরে প্রতিটা সেন্সাসে দেখা যাচ্ছে হিন্দু ক্রমশই কমছে, একটা ইসলামাইজেশন প্রসেস চলছে। এবং যে কোনো যখন আন্দোলন হচ্ছে, ইসলামিক শক্তি মনে করছে এবারে বুঝি বাংলাদেশকে আরও ইসলামিক করতে হবে। একবার সংবিধানেও ঢোকানো হলো, এবার এখন যে দ্বিতীয় বিপ্লব বলা হচ্ছে, সেখানে পৌত্তলিকতা, ইসলাম ধর্মে পৌত্তলিকতা কোনো স্থান নেই। এই যে মুজিবুরের ছবি ভাঙা হলো, যাবতীয় মূর্তি ভেঙে দেওয়া হলো, সেই পৌত্তলিকতার বিরুদ্ধে আরেকটা বিপ্লব হলো কিনা সেটা আমাদের দেখতে হবে। একদমই তাই রাজগোপাল বাবু, ঠিক তারই বিরোধিতা করে তারই বিপরীতে এবার বিপ্লব চলছে। আমরা একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, কেননা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে বিশাল মিছিল করা হয়েছিল। গতকাল আমরা দেখেছিলাম যে টুঙ্গিপাড়া, অর্থাৎ যেখানে মুজিবুর রহমান এবং শেখ হাসিনার জন্মস্থান, সেখানে টুঙ্গিপাড়াতে বিশাল মিছিল। তনয়া আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ, প্রায় 20,000 মানুষ একসঙ্গে মিছিল করেছিলেন, জমায়েত করেছিলেন। তাদের একটাই দাবি, শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে। অর্থাৎ যে আন্দোলনটা আমরা দেখে যাচ্ছিলাম, অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং সেখানে শেখ হাসিনার বিরোধিতা, তার বিপরীত ধর্মী ছবি এবার আমরা দেখতে পাচ্ছি কোথায় না, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আমরা একটু রাজস্বী বাবুর কাছে যাই। রাজস্বী বাবু, আমরা আমাদের দেশের ক্ষেত্রে দেখেছি, অন্যান্য দেশের ক্ষেত্রে দেখেছি যে মিলিঝুলি সরকার, যখন মিলিয়ে ঝুলিয়ে সরকারটা তৈরি হয়, সেই মিলিঝুলি সরকারের যে গঠনগত অবস্থান বা তাদের নৈতিক অবস্থান, সেই অবস্থানে বেশ খানিকটা পরিবর্তন ঘটে এবং তার স্থায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠে, তাদের আদর্শ নিয়েও প্রশ্ন ওঠে। এখানেও কি সেই আদর্শ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরি হবে, মিলিঝুলি সরকার তৈরি হবে, তা টিকবে কি টিকবে না, তার কি অবস্থা হবে, তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ কাকে তার শাসক হিসেবে রাখবে, বাংলাদেশে কে শাসন করবেন, সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবেন। সেখানে আমাদের কারুর বলার না অধিকার আছে, না সেখানে ইন্টারভিন করার মাথা। কিন্তু প্রশ্নটা এই জায়গাতেই হচ্ছে, যখন ভেতরের জায়গাটা, সেই ভেতরের জায়গাটাই যখন অন্ধকার তৈরি হচ্ছে, তখনই প্রশ্নটা উঠে। আমাদের প্রশ্ন, আমাদের কনসার্ন একটাই জায়গাতে, যে কনসার্ন 47-এ দেশ বিভাজনের সময় সরদার বল্লভ ভাই পটেল, পণ্ডিত নেহেরু, বাবু রাজেন্দ্র প্রসাদ, বাবা সাহেব আম্বেদকর, আচার্য কৃপালিনী চক্রবর্তী, রাজাগোপালাচারীরা সেদিনকেও তুলেছিলেন। আজ আমরা সেই একই কথা বলছি। Mere by drawing a line, those who are our kith and kin fought at our side. Mere by drawing a line, they cannot be separated from us. Sardar Pateler পরিষ্কার বক্তব্য। Let us not forget our brothers and sisters at the other side of the border. পরিষ্কার দাঁড়িয়ে পণ্ডিত নেহেরুর বক্তব্য যে 28% 41 সালের সেন্সাস অনুসারে পূর্ববঙ্গে বাঙালি হিন্দুর বসবাস ছিল, যা আজকে 7%-এ এসে নেমে দাঁড়িয়েছে। আমাদের চিন্তা, আমাদের কনসার্ন তাদের ব্যাপারে। গতকাল অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে এবং গতকাল বাংলাদেশের ঠাকুরগাঁও, বাবুপাড়ার গোটা একটা গ্রাম, হিন্দু অধ্যুষিত গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের কনসার্ন ওখানে থাকা বাঙালি হিন্দুকে নিয়ে। একদিন 1950 সালে যে যোগেন মণ্ডল পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে হিন্দু অধ্যুষিত, হিন্দু মেজরিটি যশোর এবং খুলনা হওয়া সত্ত্বেও তাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে 1950-এর রাতের অন্ধকারে পদত্যাগপত্র লিখে পাঠিয়ে এসেছিলেন লিয়াকত আলী খানের কাছ থেকে। গোটা পশ্চিম পূর্ববঙ্গের নমশূদ্র থেকে সেখানকার মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল, তাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে রাখা হয়ে গেছিল। আজ তারাও একের পর এক যে চলে আসছে। বাংলাদেশের ঢাকা ট্রিবিউন
নিউজ পেপারে যেখানে বেরিয়েছিল যে গড়ে 620 বাঙালি হিন্দু প্রতিদিন বাংলাদেশ ছাড়ছে, আমাদের কথা নয়, ওদের দেশের লোকেদের কথা। আমরাও দেখিয়েছিলাম তনয়া সেই ছবিটা, যে একদম সীমান্তের কাছে 600 জন দাঁড়িয়ে রয়েছে, সেই কারণে বিএসএফ এর তরফ থেকে নিরাপত্তাটা আঁটোসাঁটো করতে হচ্ছে। তনয়া, একদমই তাই রাজুবাবু। এখান থেকে একটা প্রশ্ন, বাংলাদেশের মানুষজন যেভাবে তথ্যগুলো উঠে আসছে এবং এর সত্যতা বা মিথ্যে এই গোটা বিষয়টা আমরা যাচাই করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ছবিগুলো আমরা চোখের উপরে দেখতে পাচ্ছি, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা ধারণা করা সম্ভব হচ্ছে যে এই মুহূর্তে সেখানে কি চলছে। আপনারা হয়তো দেখেছেন, যেহেতু মোবাইল সার্ফিং আপনিও করেন, কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারপর গিয়ে এই যে শরণার্থীরা যে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, যে করেই হোক না কেন পরি কি মরি করে তারা এপারে আসতে চাইছেন, কেবলমাত্র একটাই কারণে, কারণ জানেন যদি এপারে আসা যায় তাহলে হয়তো প্রাণে তারা রক্ষা পাবেন, শুধুমাত্র এই কারণে। কিন্তু কোথাও গিয়ে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের একটা ভূমিকা রয়েছে। যদি পশ্চিম বাংলা দিয়ে তারা ঢোকে সেটাও তো খুব একটা সুখকর হবে বলে মনে হয় না। এটা তো আপনি মানবেন বিষয়টাকে। এখন হচ্ছে যে দেখুন, এখানে কয়েকটি পয়েন্ট আছে। নাম্বার ওয়ান, যেটা বলার চেষ্টা করছেন যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, যে এটা সম্পূর্ণ ভুল, যে শুধু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে শেখ মুজিবুর রহমানের যে মূর্তি ভাঙা হচ্ছে, শেখ মুজিবুর রহমান কে? উনি কি হিন্দু? হিন্দু নন তো। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে এসছেন, উনি কি হিন্দু? হিন্দু নন। একজন মন্ত্রী এয়ারপোর্টে অ্যারেস্ট হলো, তিনি কি হিন্দু? হিন্দু নন। অনেক এমপি যারা মারা গেছে তারা কেউ হিন্দু নয়। অর্থাৎ শুধু হিন্দু আমরা দেখিয়েছিলাম গতকাল, আমরা এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ শুনিয়েছিলাম শেখ হাসিনার ছেলের বক্তব্য। তিনি স্পষ্ট বলছেন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আওয়ামী লীগ এতদিন তাদেরকে সাপোর্ট করেছিল, আওয়ামী লীগ তাদেরকে নিরাপত্তা দিয়েছিল, কিন্তু বিএনপি জামাতের সঙ্গে যুক্ত এবং সেই কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। লড়াইটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। এখানে হিন্দু বা মুসলমান বা সংখ্যালঘুর বিষয় না, বিষয়টা হলো যে তাদের একটা রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ের মধ্যে সেখানে সংখ্যালঘু, সেখানকার হিন্দুরাও থাকে, সেখানকার মুসলমানরা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারাও থাকে। আরেকটু বলতে উনি অনেকক্ষণ বলেছেন। তো আমাদের শিয়ালদা স্টেশনের বাইরেও দেখবেন যে শেখ মুজিবুর রহমানের মূর্তি এবং আমাদের গান্ধীজির মূর্তি। অর্থাৎ আমরা মুজিবুর রহমানকে সারা বিশ্বের মানুষ সম্মান করে, এমন একজন মানুষকে তার মূর্তিও ভাঙা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ সম্মান করছেন না। আর এই বিজেপি যেটা বলছে, না যে ছবিটা গণভবনের যে ছবিটা দেখেছিলাম, সংসদ ভবনের যে ছবিটা দেখেছিলাম, এই ছবিটাকে আপনি স্বাভাবিক বলবেন? না, অত্যন্ত খারাপ এবং অত্যন্ত নিন্দনীয়। এরকম ঘটনা কোনো দেশে কখনোই যেন না ঘটে এবং বাংলাদেশ যেন স্বাভাবিক খুব তাড়াতাড়ি হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জিনিসটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এটা রাজনীতি করতে নেমে গেছে। তারা এখানে ঘোলা জলে মাছ ধরা শুরু করে দিয়েছে। আপনারা কিরকম মাছ ধরতে চাইছেন ঘোলা জলে? তাহলে আমি পূর্ববঙ্গের শেকড় থাকা একটা বাঙাল পরিবারের ছেলে, আমাকে জিজ্ঞাসা করুন আমার ঠাকুর দাদার ঠাকুমা খোপার মধ্যে শুধুমাত্র শালগ্রাম শিলাটা লুকিয়ে নিয়ে চলে এসেছে। আমি এসব কথা এদের কাছ থেকে শুনবো না। এই যন্ত্রণা আমার পরিবার, আমার আত্মীয় স্বজন ভোগ করেছে। বাঙালকে জিজ্ঞাসা করুন। রাহুল আনন্দ যে বাউল, সে তো পক্ষে ছিল, এই অভ্যুত্থানের পক্ষে ছিল, তাহলে তার বাড়ি জ্বালানো হলো কেন? এটা কোনো আওয়ামী লীগ বিএনপির শুধুমাত্র লড়াই নয়। যদি সেটা হতো তাহলে একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ওখানে দাঁড়িয়ে, যারা ওখানে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়েছিল, এই হচ্ছে তৃণমূল বিপাকে পড়ে গেছে। কারণ যোগেন মণ্ডলের দল, কারণ এদের দল হচ্ছে সংখ্যালঘু। তো আমরা দিনের পর দিন আপনাদের এই স্টুডিও দেখে বলেছি যে আপনারা সন্তোষ যোগেন মণ্ডল জায়গায় জলসায় বারবার করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ এরা হচ্ছে সেই দল, কারণ যারা একজন জামাতকে, একজন ব্যাংক সংগঠনের মানুষকে তারা পাঠাচ্ছে দিল্লিতে রাজ্যসভার এমপি করে। ডক্টর মনমোহন সিং, রাজনাথ সিং বিরোধিতা করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় শোনেননি। আমি রাজশ্রী আসবো, 10 থেকে চেয়েছেন রাজশ্রী আসবো, বাঙালকে ভোট ব্যাংক সিপিএম করেছে, বাঙালকে ভোট ব্যাংক মমতা ব্যানার্জি করেছে। রাজশ্রী আসবো, 10 সেকেন্ড নিয়ে আমি একটা ছোট্ট বিরতিতে যাব। 10 সেকেন্ড। আমি বলছি যে রাজশ্রী বাবু যোগেন মণ্ডলকে অস্বীকার করছে, মানে সমগ্র মতুয়া নমশূদ্র সমাজ অস্বীকার করছে। যোগেন মণ্ডলের সঙ্গে ব্যারিস্টার পিয়া ঠাকুরের যে দৈনন্দিন সেটা বিশ্ব মতুয়া আন্দোলনকে লিড দিয়েছিলেন। একদম পরিষ্কার দাঁড়িয়ে পরিষ্কার হচ্ছে যে রাজনীতি বুদ্ধিজীবীদের লড়াইয়ের মাঝে সাধারণ মানুষের তো প্রাণ যাচ্ছে বেঠোকে। এই লড়াইটাকে যারা সাধারণ মানুষ, যাদের বাড়িগুলো
জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো কি কিন্তু আমরা এই আলোচনা নিয়ে ফিরে আসবো, কিন্তু এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির। রাজুবাবু একটু জল খেয়ে নিন প্লিজ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে বরং ফিরে আসি এক্ষুনি চটপট, কারণ আরও বেশ কিছু বিষয় এখানে আলোচনায় উঠে আসছে। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, এবং সেই বার্তা অনুযায়ী কতটা বাংলাদেশের যারা সংখ্যালঘু সত্যিই যারা সমস্যার মধ্যে রয়েছেন, যে ছবিগুলো আমরা দেখছি, যে বারংবার অভিযোগগুলো সামনে আসছে, যেভাবে আর্তনাদ তারা করছেন, তাদের পাশে কতটা দাঁড়ান যারা এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন তারা, এবং পাশাপাশি এই বাংলার যারা বুদ্ধিজীবীরা রয়েছেন তারাই বা এখনো পর্যন্ত কেন চুপ, কেন এখনো পর্যন্ত তারা একটা কোনো কথা বলছেন না। সমস্ত বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবো, তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে। চারটার খবরে আরো একবার স্বাগত জানাবো আপনাদের। আমরা বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেই সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার মধ্যে আরো একটা বিষয় গুরুত্ব দিচ্ছি, কি না সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে আক্রমণের ঘটনা ঘটছে তাতেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি না শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আন্দোলন চলছে, সেখানে জমায়েত চলছে। তবে একটাই প্রশ্ন, সরকার আসছে, সরকার পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, কিন্তু সেখানে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা ঘটছে সেটা কবে বন্ধ হবে, কবে শান্তি ফিরবে? আমরা দেখেছিলাম যে সেখানকার যে শিল্পীরা, রাহুল আনন্দের বাড়িতে যেভাবে হামলার ঘটনা ঘটেছিল, যেভাবে সস্ত্রীক তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল, প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, আমরা কোনো রাজনৈতিক দল দেখবো না তনয়া, কিন্তু সেক্ষেত্রে আমরা একজন নাট্য ব্যক্তিত্ব, একজন ক্রিকেটার যেভাবে হামলার ঘটনা ঘটেছিল তাতে সত্যি উদ্বেগের পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতেও নাট্য ব্যক্তিত্বরা চুপ। আমরা দেখাবো অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং নাট্য ব্যক্তিত্ব কৌশিক অধিকারী, তিনি কি বলছেন শুনুন। রাহুল আনন্দের সারা জীবনের যে গবেষণা, বাংলাদেশের শিল্পী যিনি বিশ্ব শিল্পী রাহুল আনন্দ, তার যে আবিষ্কার, তার ঘর ভেঙে তছনছ, বাজনা ভেঙে তছনছ, মিউজিক ভেঙে তছনছ। আমার মনে আছে বেশ কয়েক বোধহয় খুব বছরও বোধহয় ঘড়ি এরকম একটা সময় হবে, ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে নেমেই অন্য কোথাও যায়নি, রাহুল আনন্দের বাড়ি গিয়েছিলেন। আমি জানি না সারা পৃথিবীতে অন্য কোনো দেশের বিশ্ববিখ্যাত মিউজিশিয়ানস বা প্রেসিডেন্ট তারা ফ্রান্সের প্রেসিডেন্টের মতো আর বাংলাদেশে কি খুঁজতে ঢুকবেন, কারণ রাহুল আনন্দের ওই বাড়িটাই নেই। আসলে এটা সারা পৃথিবীর উপর একটা থ্রেট, যে একপাক্ষিক, একরৈখিক, উগ্র একটি মতবাদের সঙ্গে আমরা থাকব, নাকি যারা বহুত্ববাদের চর্চা করে, বহুত্ববাদকে সম্মান করে তাদের সঙ্গে থাকব। এটাই হচ্ছে সঠিক সময় শিল্পীদের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের শিল্পীদের ক্ষেত্রে পক্ষ নেওয়ার, যে আমি কোন পক্ষে থাকব। বাংলাদেশে যে শিল্পীর ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার তো মনে হচ্ছে নচিকেতা চক্রবর্তীর সেই বাংলাদেশের উঠোনে গিয়ে কাঁদতে। তা এখন আমার মনে হচ্ছে যে হয়তো ওই রাহুল আনন্দের সন্তান ভারতবর্ষে চলে আসবে, তারপর ভারতবর্ষে এসে যাদবপুর ক্যান্টিনে আড্ডার ঝড় তুলবে, গণসঙ্গীত গাইবে, সম্প্রীতির গান গাইবে, তারপর একদিন গান গাইবে যে দেশটা এখনও গুজরাট হয়ে যায়নি। তারপর রাহুল আনন্দের সন্তান বাংলাদেশে তার পুরনো ভিটে ফিরে যাবে, বাবার বাদ্যযন্ত্রগুলো পোড়া ভেঙে যাওয়া বাদ্যযন্ত্রগুলো খোঁজার চেষ্টা করবে, আর কাঁদতে থাকবে, আর বাংলাদেশের পুলিশ প্রশাসন তাকে খুব সম্মান করবে, তার সঙ্গে সেলফি তুলবে। এখন যেটা মনে হচ্ছে যে বাংলার, পশ্চিমবঙ্গের কিছু বামপন্থী বুদ্ধিজীবী শিল্পী যারা মন্দির পাহারা দেওয়ার ছবি দিচ্ছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে তারা সেই ছবিটাও দিতে পারতেন কিনা সন্দেহ আছে। বিশিষ্টজনদের বক্তব্য আমরা তুলে ধরলাম পৌলমী। দেখো, প্রত্যেকের মধ্যেই কোথাও গিয়ে যেন একটা শঙ্কা, এবং সেখান থেকেই তারা বলছেন যে এরপর কি হবে, এরপর কি হবে, এরপর কি হবে। সত্যি হয়তো এই প্রশ্নটাই উত্তর খোঁজবার আমরা চেষ্টা করছি। রাজুবাবুর আমাদের সঙ্গে রয়েছেন, রাজশ্রী আমাদের সঙ্গে রয়েছেন, এবং রাজাগোপাল বাবুও রয়েছেন। আমি প্রথমেই রাজুদা আপনার কাছে আসি যে এই রাজ্যের তাহলে যারা শাসক দল নয়, বলা ভালো রাজনীতি আমরা এখানে করতে বসিনি, বা রাজনীতি নিয়ে আমরা কচকচানির মধ্যেও যাচ্ছি না, একদম সাধারণ মানুষের হয়ে আমরা কথা বলছি, যে যারা সত্যি নিপীড়িত, যারা নির্যাতিত, যারা পীড়িত, তাদের কথা কেউ কি ভাবছে? তারা শিল্পী হোক, তারা বিশিষ্টজন হোক, তারা শুধুমাত্র শিল্প নয়, তারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত হোক, তারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হোক, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যকে যদি আপনারা দেখেন, তাহলে পার্টিকুলারলি যদি দেখা যায় যে এমন একটা রাজ্য, যে রাজ্য সরকার হিন্দু মুসলমান উভয়ের পক্ষে, উভয়ের জন্য
তারা বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন প্রকল্প সহ সমানভাবে দেখে। কিন্তু এই বাংলাদেশ ইস্যুতে, কারণ তার দুটো উদাহরণও দিয়ে দিন, নইলে একটু পরে রাজস্বী বাবু চেল্লামিল্লি শুরু করবে। যেমন পুরোহিত ভাতা দেয়, তেমন ইমাম ভাতা দেয়। ভারতীয় জনতা পার্টি 2014 থেকে 2024 পর্যন্ত ক্ষমতায় এসেছে, তারা বারবার বলছে আমরা হিন্দুদের রক্ষক, আমরা হিন্দুদের ঠিকাদার, আমরা হিন্দুদের টেন্ডার পেয়েছি। একটা সনাতনী হিন্দুদের রক্ষা করার জন্য বা তাদের সুবিধার জন্য বা তাদেরকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য এমন একটা প্রকল্প তারা করেনি যে প্রকল্পটা দ্বারা হিন্দু বা সনাতনীরা উপকৃত হবে। সেখানে করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত ভাতা দিচ্ছে। করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বাউল শিল্পী যারা মাঠে ঘাটে ঘটে তাদের ভাতা দিচ্ছে, অর্থাৎ বাউল মানে হলো যারা সাধু সন্ন্যাসী, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইমাম ভাতা দিচ্ছে। সমস্ত পথে হেঁটেছেন, সেখান থেকে কিছুটা হলো শিক্ষা নেওয়ার দরকার রয়েছে কেন্দ্রীয় সরকারের। রাজস্বী, প্রথম কথা হচ্ছে পুরোহিত ভাতার লিস্টে অধিকাংশই থাকে তৃণমূলের নেতা, যারা কেউ পুরোহিত নয়। এই নিয়ে বিস্তর আলোচনা আপনাদের স্টুডিওতেই হয়েছে, তাই নতুন করে এই ধরনের ন্যারেটিভ আমি রাখতে চাই না। 1950, 1964, 1971, 1975 যা যা ঘটনা ঘটেছে বাঙাল পরিবারে, ছেলে হিসেবে আমি বলছি, একটু ঘটনা ঘটতো আমার পিসিদের মুখেই শোনা, একটা টেনশন হতো, ভারতে চলে আসতো, আবার একটু শান্ত হলো, আবার চলে গেল। এরকম করতে করতে ফাইনালি পাত্তারি গুটিয়ে সবাই 71-এ একেবারে পুরোপুরি পরিবার চলে এলো। চুকনগর ম্যাসাকার, ভৈরব ব্রিজ ম্যাসাকার, সীতাকুণ্ড ম্যাসাকার, বরিশাল ম্যাসাকার, রাজশাহী ম্যাসাকার। যারা দর্শক আছেন, আপনারা আছেন, জাস্ট একবার গুগল করুন, টোটাল ডিটেলস পেয়ে যাবেন। আমি মিথ্যেবাদী হতে পারি, আমি ভারতীয় জনতা পার্টি করে, আমার সঙ্গে একেবারে লোকের অমত হতে পারে, মিল হতে পারে। কমিউনিস্ট পার্টির নেতা প্রভাষচন্দ্র লাহিড়ী, যিনি 62 সালে বাধ্য হয়ে চলে এসেছিলেন, যে 62 সালে কমিউনিস্ট পার্টির নেত্রী ইলা মিত্র গ্যাংরেপড হয়ে, ধর্ষিতা হয়ে, রানী, নাচলের রানী, তিনি বাধ্য হয়েছিলেন ইন্ডিয়ার ভিসা নিয়ে পালিয়ে এসে আর ফেরত যাননি, পরবর্তীকালে এখানে এমএলএ হয়েছিলেন। কেন ইলা মিত্র পালিয়ে এলেন? প্রভাষচন্দ্র লাহিড়ী তার পাক ভারতের রূপরেখা বইতে কি লিখেছেন, বইটা এক প্রকারের না ছেপে ব্যান হয়ে গেছে, কিন্তু এখন অবধি তার অনলাইন পিডিএফ ভার্সন পাওয়া যায়, দর্শকরা চাইলে পড়ে পেয়ে যাবেন অনলাইনে। বাবা সাহেব আম্বেদকর তার মাই থটস অন পাকিস্তান বইতে কি লিখছেন, কমিউনিস্ট পার্টির নেতা প্রভাষচন্দ্র লাহিড়ীর সঙ্গে হিন্দু মহাসভার নেতা আশুতোষ লাহিড়ী আমার সম্পর্কে দাদু, তাদের যে চিঠি চাপাটির হচ্ছে, সেই টোটাল চিঠি ডক্টর প্রগতি ব্যানার্জি তিনি তার নতুন বই তিনি সংকলন করেছেন, সেখানে পুরো ছেপে পরিষ্কার বার করেছেন। একটা কমিউনিস্ট পার্টির নেতা 62 সালে, 60 সালে, 50 সালে হিন্দু মহাসভার নেতা আশুতোষ লাহিড়ীকে কি লিখছে, কি তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, এটা যদি বাঙালি পরে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, তাহলে রাজস্বী বাবু, আমরা একটু রাজাগোপাল বাবুর কাছে যাচ্ছি। রাজাগোপাল বাবু, যে ছবিটা বারবার আমরা দেখতে পাচ্ছি 1947 থেকে শুরু হয়েছে, তারপর টানা চলছে 1971, 1975 পর্যন্ত। যখনই কোনো সমস্যা হচ্ছে তখন এই দেশে আসছেন, তারা ঠাঁই নিচ্ছেন। শুধু এই রাজ্য নয়, অসমেও আসছেন, মানে আমাদের দেশে আসছেন। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন যে শান্তিটাকে ফেরাতে হবে। তাহলে বারবার অশান্তির বাতাবরণ তৈরি হবে, বারবার এখান থেকে বার্তা দেয়া হবে। সেক্ষেত্রে এই যে দোলাচলের পরিস্থিতিটা কতদিন চলবে, আন্তর্জাতিক যে সম্পর্ক দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে, আমরা আগে একটু দেখিয়ে নিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছিলেন এবং তিনি ঠিক কি বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেছেন যে মোহাম্মদ ইউনূসকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা করছি দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে। বাংলাদেশের হিন্দু এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়গুলো রয়েছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের যে অবস্থান এবং তাদের ওপরে যেভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে, সেই সুরক্ষাটা নিশ্চিত করতে হবে, এই বার্তাই তিনি দিয়েছেন। এবং দুই দেশের মানুষের শান্তি সুরক্ষার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা টুইটটা দেখালাম রাজাগোপাল বাবু। সেক্ষেত্রে বারবার যখন অশান্তির বাতাবরণ তৈরি হবে, বারবার ওই দেশ থেকে এই দেশে আসবে, এইভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা কতখানি ক্ষতি তৈরি করবে? না দেখুন, এটা সত্যি ঘটনা যে 1901 সালের সেন্সাস থেকে প্রত্যেক বছরই প্রত্যেক সেন্সাসে আমাদের হিন্দুদের জনসংখ্যা বাংলাদেশে কমছে। 2011 সালের সেন্সাস যখন যদি দেখেন, সেখানে প্রায় 8.6% হিন্দুরা ছিল, এখন এবারে 22 হয়ে গেল, 7.5, কমে গেছে, প্রত্যেক বছরই কমছে। এবং আপনি যদি দেখেন পাকিস্তানে, সেখানেও
স্বাধীনতার সময় প্রায় 8-9% ছিল, সেটা 2% গিয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানে 1%-এর নিচে। কমপ্লিট হিন্দু ক্লিনসিং হচ্ছে ওদের লক্ষ্য, এবং সেটাই হয়তো কোন আগামী দিনে এই কমতে কমতে হয়তো 2-এর কাছাকাছি কি 0-র কাছাকাছি কিছু লোককে তাদের প্রয়োজন হয়, যারা যেটা যোগের মণ্ডলের নাম বললো, আমি ব্যক্তিগত কোনো নামে যাচ্ছি না, কিছু মানুষকে এরকম প্রয়োজন হয়, আমরা সবাইকে নিয়ে থাকি, এটা বলানোর জন্য কিছু লোককে তাদের লাগবে, কিন্তু লক্ষ্যটা সেই জায়গায়। এবং সবচেয়ে দুর্ভাগ্য যে বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে, অনেক হয়তো জানে না, আমাদের দেশের থেকেও বেশি, এবং মেয়েদের যে এনরোলমেন্ট ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন আমাদের থেকে বেশি। এটাই আমাদের একটা ভরসা ছিল যে এর পেছনে গ্রামীণ ব্যাংকের বিরাট অবদান আছে, মহিলাদের ক্ষমতায়ন যেটা মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত, সেটাই তারাই নোবেল প্রাইজ পেয়েছে, এবং সেখানে মহিলাদের ক্ষমতায়নে যথেষ্ট ব্যবস্থা হয়েছে। মেয়েদের সঙ্গে কথা বলে বারবার বাংলাদেশে যেতে হয়েছে, গিয়ে দেখেছি একটা নতুন প্রাণের উদ্দীপনা, নতুন জীবনধারা, জীবন দর্শন তারা খুঁজে পেয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জামাতের মতন যারা গোষ্ঠী আছে, তারা তো নির্বাচনে অংশ নিয়েছে 2008 সালে, তারপরে বয়কট করে গেছে। 2খানা মাত্র সিট পেয়েছিল জাতিসংসদে 300 সিটের মধ্যে 2খানা সিট পেয়েছিল, 2 লোক না 2.5 লক্ষ ভোট পেয়েছিল। তাদের কোনো জনভিত্তি নেই, কিন্তু তাদের হচ্ছে এই আইএসআইয়ের পয়সা, এর পয়সা, আর জামাতে বিরাট পয়সা, কয়েক লক্ষ কোটি টাকা জামাতের পয়সা আছে। তারা হচ্ছে যে শুনেছি কলকাতাতেও তাদের ব্যবসা আছে, দুবাই, লন্ডন তাদের হোটেল আছে, নানান ধরনের তাদের জাহাজ ব্যবসা আছে, তারা নানান কিছু করে বেড়ায়। তো যাই হোক, একটা কথা বলুন তো, অক্সিজেনটা এরা পাচ্ছে কি করে যখন এদের মানে পার্সেন্টেজটা যখন এতটাই কম? তাহলে তালিবানের মতো অত্যাচার যেভাবে আমরা দেখেছিলাম যে পুলিশ আধিকারিকদের, পুলিশ কর্মীদেরকে উল্টো করে ঝোলানো হয়েছিল, এই সাহসটা তালিবানদের মতোই দৃঢ়তা, এই সাহসটা এরা পাচ্ছে কিভাবে? এদের অক্সিজেনটা কারা যোগাচ্ছে? না দেখুন, মানে একদিকে তো আমরা দেখতে পাচ্ছি যে আইএসআই সেখানে সক্রিয়, তারা মনে করছে যে যেভাবে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন করছে, লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ থেকে লো ইনকাম কান্ট্রিজে তাদের একটা উত্তরণ ঘটেছে, এবং অনেকেই মনে করছে বাংলাদেশ আগামী দিনে হয়তো একটা নতুন বিশ্বকে নতুন দিশা দেখাবে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক প্যারামিটার, ইকোনমিক প্যারামিটার, সোশ্যাল ডেভেলপমেন্ট প্যারামিটারে বাংলাদেশ ইন্ডিয়া থেকে এগিয়ে। আমি ভারতবাসী হিসেবেও মাঝে মাঝে খুব আনন্দ লাগে, একটা ফেলিং স্টেটকে কোন জায়গায় নিয়ে গেছে, এর পেছনে শেখ হাসিনার অবদান বিরাটভাবে রয়েছে। কিন্তু মুশকিলটা হয়েছে এই যে মানুষ যারা ধর্মের কথা, ধর্মটাও বোঝে না, ধর্মের কোথাও হিংসার কথা বলা থাকে না, ধর্মে সবাইকে নিয়ে চলতে চায়, যারা কোরআনও পারেনি, শরিয়তও পারেনি, তারা মনে করে যে পৃথিবীটাই একমাত্র তার নিজের ধর্মের মানুষকে নিয়ে থাকলে সুখে থাকবে, তা তো ঘটছে না। যাই হোক, সেটা তার ফলে যেটা করতে চাইছে, আপনি যেটা বললেন যে এই মেয়েদের যে স্কুলে কলেজে এত এনরোলমেন্ট করছে, মেয়েরা পথে না, কি করে আটকানো যায়? আজকে মেয়েদেরও বুঝতে হবে যে এই তালিবানি ব্যবস্থা যারা আসছে, তারা বলতে গেলে সচেতন হতে হবে প্রত্যেককে, শুধুমাত্র সরকারে যারা বসে রয়েছেন বা যে অন্তর্বর্তী সরকারে যারা এই মুহূর্তে এসছেন, সুশিক্ষিত মানুষজন এবং তাদের শুভ বুদ্ধির উদয় যাতে হয়, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আলোচনা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যেহেতু সময় অনেকটাই কম, আমি একবারে রাজবাবুর কাছে প্রথমে যাবো এবং তারপর রাজস্বীকে দিয়েই আমাদের অনুষ্ঠানটা শেষ করব। রাজবাবু, তাহলে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বার্তা দিয়েছেন যে যারা এই মুহূর্তে সেখানে সংখ্যালঘুরা রয়েছেন, যারা এই মুহূর্তে অত্যাচারিত হচ্ছেন, যে ছবিগুলো আমরা দেখছি তার প্রেক্ষিতে আর কি এই বক্তব্যটা সামনে আসছে, সুতরাং সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা তা কিছুটা হলেও কার্যকর হবে? দেখুন, প্রধানমন্ত্রীর এই যে বাংলাদেশ ইস্যুতে সমস্ত রাজনৈতিক দল তাদের ঊর্ধ্বে উঠে এই প্রধানমন্ত্রীকে এই বিষয়ে সকল দলগুলো সমর্থন করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই রাজ্যের যারা ভারতীয় জনতা পার্টি করে, দিলীপ ঘোষের মতো মানুষ, যারা বাংলাদেশ ইস্যুটাকে নিয়ে আগামী দিনে ভোটের রাজনীতির মার্কেটিং করার চেষ্টা করছে, তারা বারবার এখানে তো ভোটের রাজনীতি নয়, না, এখানে তো বিজেপি শুরু করে দিয়েছে অলরেডি, বাংলাদেশের ইস্যুটাকে বাংলায় ঢোকানোর চেষ্টা করছে। তাদের বক্তব্য, যে পরিস্থিতিটা তৈরি হলো তাতে মানুষের প্রাণ যাচ্ছে বেঠকে, এবং বাংলাদেশের যে অর্থনীতিটাও তো দুমড়ে মুচড়ে পড়লো, কেননা একদিনে 5 থেকে 6 টাকা কমে গেল দাম, টাকার দামটা 5 থেকে 6 টাকা কমে গেল, তাহলে অর্থনীতি চলে গেল, মানুষজনের সুরক্ষা নিশ্চিত হচ্ছে না, তাহলে আসলে মানুষই তো ক্ষতি হচ্ছে, মানুষের জন্যই তো রাজনীতি। বাংলাদেশে যে ইস্যুটা সেটা সম্পূর্ণ বাংলাদেশের বিষয়, রাজশ্রী বাবু যেটা বললো সেটা আমিও একই মত, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের ইস্যুটাকে বাংলায় নিয়ে এসে রাজনীতি করাটা হচ্ছে চরম নোংরামি এবং ভোটের মার্কেটিং করার একটা পন্থা মনে করছে ভারতীয় জনতা পার্টি। বাংলাদেশ নিয়ে প্রথম কে মন্তব্য করেছিল? আপনি বলুন। বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী যখন মন্তব্য করেছিল, বলেছিলেন যে পুরো বক্তব্যটা আপনারা শোনান না কোথাও, উনি বলেছেন যে এটা সমগ্র আন্তর্জাতিক বিষয়, এই বিষয়ে আমাকে
আমাকে যদি বলা হয় আমার দরজা খোলা, তারা যদি আশ্রয় নিতে চায়, আমাকে যদি বলা হয় আমার দরজা তাদের জন্য খোলা। তিনি আন্তর্জাতিক বিষয় বলেছেন এবং কেন্দ্র সরকারের বিষয় বলেছেন, সেই বক্তব্যগুলো আপনারা শোনান না, শুধুমাত্র দরজা খোলা এই বক্তব্যটাকে শোনান। এবং গতকাল অসম এবং বাংলার পরিস্থিতি নিয়ে কিন্তু তনয় উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। দেখুন, এখানে যে রাজ্যে দেগঙ্গা, নালিয়াখালী, বাদুড়িয়া, ধুলাগড়, বসিরহাট, কুস্তি, ক্যানিং, পাড়ুইয়ের মতন হিন্দুকে পলায়ন করতে হয়েছে এই পশ্চিমবঙ্গের রাজ্যে, এর মধ্যে দেগঙ্গাটি 2010 সালে কমিউনিস্ট পার্টির রেজিমে, এর আগে মুর্শিদাবাদের বাকি আমি বামনাবাদ টামনাবাদগুলো বাদ দিচ্ছি, কাটরা মসজিদ, নসিপুর হল্টের ঘটনা জ্যোতিবাবুর সময়, বাকিগুলো হচ্ছে সব মমতা ব্যানার্জির আমলে। এবার দাঁড়িয়ে এখানে প্রশ্ন একটাই থেকে যাবে, বেগম রোকেয়ার দেশে, যেখানে রাজাবাবু বললেন কথাটা নারী শিক্ষার, যেখানে বেগম রোকেয়ারকে অপমান করা হয়, তাকে যেখানে দাঁড়িয়ে অপশব্দ ব্যবহার করে তার ছবিতে চুনকালি দেওয়া হয়, সেই দেশ কি ফিরে আসতে পারবে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আরেকবার রবীন্দ্রনাথকে ভাঙা, রবীন্দ্রনাথের গান কি জাতীয় সঙ্গীত হিসেবে বাজবে? রবীন্দ্রনাথ কি এপার বাংলা ওপার বাংলার 1905-এর আজও সেখানে সেই মেলবন্ধনের কড়ি হয়ে থাকবেন? ঠিক তাই, সামনেই রাখি পূর্ণিমা রয়েছে, সুতরাং সেই রাখি পূর্ণিমার দিনও ঠিক একই রকমভাবেই উদযাপন হয় কিনা বাংলাদেশে, এই রকমভাবে ভ্রাতৃত্ব বন্ধন বলুন, রাখি বন্ধন বলুন, যেভাবে মনের মিল, সেই মিলটার নিদর্শন হিসেবে থেকে যায় কিনা বাংলাদেশের মাটি গোটা বিশ্বের দরবারে, সেই দিকেও আমাদের যেমন নজর থাকবে, ঠিক একই রকমভাবে পরিস্থিতির দিকেও আমরা নজর রাখবো। তবে আজ আমাদের এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, যেহেতু একদম সময় আমাদের হাতে নেই। কিন্তু আপনারা জানেন, শুধুমাত্র বাংলাদেশ নয়, গতকালে যে ঘটনা ঘটে গিয়েছে আমাদের এই রাজ্যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা হারিয়েছি। তিনি শেষ নিঃশ্বাসে ত্যাগ করেছেন এবং এই মুহূর্তে তার নিথর দেহ রয়েছে পিস ওয়ার্ল্ডে। আমরা জানি আজ একদমই তাই, আজই তার মরণোত্তর দেহ দান রয়েছে এবং তার আগে একাধিক দলের পক্ষ থেকে কর্মসূচি রয়েছে। পিস ওয়ার্ল্ডে সাহিত্য রয়েছে তার দেহ, তারপরে তাকে নিয়ে যাওয়া হবে বিধানসভা এবং তারপরে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে এবং তারপরে ডিওয়াইএফআইয়ের যে রাজ্য সদর দপ্তর রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। তারপরে রয়েছে মরণোত্তর দেহদান। এই জননেতাকে হারিয়ে গোটা রাজনৈতিক মহল শোকস্তব্ধ। দেখাবো আমাদের প্রতিনিধি এলিনার একটা 1 মিনিট রিপোর্ট। গতকালই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে তার পাম এভিনিউর বাড়ি কার্যত শূন্য। তার মরদেহ রাখা রয়েছে পিস ওয়ার্ল্ডে। সকাল 10:30টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে। বিধানসভায় তাকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হবে এবং সেখানে আসতে পারবেন তার অনুরাগীরা, অন্যান্য নেতৃত্বরা, তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং বিধানসভা থেকে তারপরই তার দেহ বের করে নিয়ে সোজা নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে। সেখানে বাম নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আসবেন, তার সতীর্থরা, তার অনুগামীরা, তার গুণমুগ্ধরা প্রত্যেকেই এসে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তারপরে সেখান থেকে নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। তার মরদেহ নিয়ে মিছিল করে নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তার দেহ দান করে দেওয়া হবে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।